বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। ওয়েলকাম টু ইংলিশ ক্লাস। ইংরেজি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। Dear students, this is my introduction and also for the class. Dear students, look at this picture. It is a very beautiful sight. Isn't it a very beautiful sight? The sight looks so nice. Doesn't the sight look so nice? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কয়েকটি সেন্টেন্স দেখতে পেলে এবং সেগুলোকে আমি চেঞ্জ করে বলেছি। আশা করি তোমরা অবশ্যই অনুধাবন করতে পেরেছো। So dear students, our today's lesson is transformation of sentence from assertive to interrogative. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের আজকের পাঠ হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করার নিয়ম সম্পর্কে আমরা আজকে জানতে পারব। Dear students, these are the learning outcomes of this class. After completing this lesson, we will be able to apply the use of the verb with negative, apply the use of auxiliary verbs with negative, apply question word that means WH word in interrogative sentences, and change from assertive to interrogative. Dear students, look at these pictures and notice carefully. Computer is most essential for us. Make it interrogative. It plays a very important role in our life. Make it interrogative. Everybody needs it. Make it interrogative. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে আমি পর্যায়ক্রমে 3টি সেন্টেন্স দিয়েছি এবং এর অ্যান্সারগুলো এখানে দিচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, লক্ষ্য করো, তোমাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ তথ্য এখানে দিয়ে দিচ্ছি। কম্পিউটার ইজ মোস্ট এসেনশিয়াল ফর আস। এখানে ইজ অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে। এটি একটি বিভার্ব। এই সেন্টেন্সটিকে যখন আমরা চেঞ্জ করছি তখন আমরা এই অক্সিলারি ভার্বটিকে আগে নিয়ে এসে ব্যবহার করেছি। Isn't computer most essential for us? Next sentence. It plays a very important role in our life. দেখো, পরবর্তী সেন্টেন্সে ব্যবহার করা হয়েছে it plays a very important role in our life. এই সেন্টেন্সের মধ্যে কোনো অক্সিলারি ভার্ব ব্যবহার করা হয়নি। তো এটাকে যখন আমরা চেঞ্জ করছি তখন আমরা কিন্তু doesn't ব্যবহার করছি। Doesn't it play a very important role in our life? পরবর্তী সেন্টেন্স দেখো, everybody needs it. তাহলে এই সেন্টেন্সটি আমরা পাচ্ছি everybody যুক্ত এবং এর পরবর্তীতে আমরা everybody এর পরিবর্তে সেন্টেন্সটিকে ইন্টিগ্রেটিভ করার জন্য ব্যবহার করছি who does not need it. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মূলত এই বিষয়গুলো নিয়ে তোমাদেরকে আজ ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স ফ্রম অ্যাসার্টিভ টু নেগেটিভ কিভাবে করতে হয় সেই বিষয়গুলো নিয়ে বিশদ আলোচনা করব এবং প্রয়োজনীয় অ্যাক্টিভিটিস তোমাদেরকে দেখানো হবে। এক্সাম্পলের সাথে সেন্টেন্সের যে রুলস রয়েছে সেগুলোকে ব্যাখ্যা বিশ্লেষণ করা হবে। আশা করি তোমরা ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত অত্যন্ত মনোযোগ সহকারে দেখবে এবং কথাগুলো অবশ্যই শ্রবণ করবে। Dear students, let's go for the next slide. How to change assertive with be verb to interrogative. প্রিয় শিক্ষার্থীরা, এই পর্যায়ে আমরা দেখব যে অ্যাসার্টিভ সেন্টেন্স যার মধ্যে বি ভার্ব ব্যবহার করা হয়েছে সেটা কিভাবে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সে পরিণত করব। লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের জন্য সেন্টেন্স দিচ্ছি। Human mind is very short. Next sentence, I am the best gift of Allah to my mother. Next sentence, Akbar was the greatest king of India. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই সেন্টেন্সগুলোকে অ্যাসার্টিভ থেকে নেগেটিভে অর্থাৎ ইন্টারোগেটিভে পরিবর্তন করার জন্য আমাদের যে রুলসগুলো ফলো করতে হবে আমি এখন তোমাদেরকে সেই রুলসটা বলে দিচ্ছি। দেখো, রেড কালার দিয়ে লেখা রয়েছে, এটি হচ্ছে মূলত রুলস এবং আশা করি তোমরা এগুলো অবশ্যই খাতায় লিখে নিবে অথবা তোমরা স্ক্রিনশট দিয়ে রেখে নিতে পারো। তাহলে চলো রুলসটা একটু পড়ে নিচ্ছি।
If the assertive sentence is subject plus be verb, that means am is a অথবা past tense was were plus extension, যদি এইভাবে কোনো assertive sentence পাই যে সাবজেক্টের পরে be verb এবং তারপরে এক্সটেনশন অর্থাৎ অতিরিক্ত অবজেক্টিভ বা যা কিছু থাকুক না কেন, তাহলে সেটাকে আমরা অ্যাসেট থেকে কিভাবে ইন্টিগ্রেট করব? প্রিয় শিক্ষার্থীরা দেখো, it will be changed, এটাকে আমরা পরিবর্তন করে লিখবো। দেখো কিভাবে লিখবো। প্রথমে আমরা বি ভার্বটার নেগেটিভ ফর্ম ব্যবহার করব, অর্থাৎ যদি অ্যাসেট সেন্টেন্সটি এখানে অ্যাফার্মেটিভ অবস্থা থাকে, তোমরা নিশ্চয়ই লক্ষ্য করছো, তাহলে আমরা কি করব, সেটাকে নেগেটিভ ফর্ম করে সেন্টেন্সের শুরুতে লিখবো। যেমন দেখো amount, isn't, aren't, wasn't, are not ইত্যাদি আমরা অক্সিলারি ভার্বটাকে প্রথমে লিখবো, তারপরে সাবজেক্ট লিখবো এবং সেন্টেন্সের বাদবাকি অংশ এক্সটেনশনটা লিখে তারপর আমরা অবশ্যই একটা কোশ্চেন মার্ক বা প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করব। আশা করি তোমরা অবশ্যই রুলসটি বুঝতে পেরেছো। চলো এবারে উপরোক্ত সেন্টেন্সগুলোকে আমরা অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভে দেখে নিচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো, হিউম্যান মাইন্ড ইজ ভেরি শর্ট, এটাকে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সে পরিণত করব। সেজন্য আমরা কি লিখছি দেখো, ইজন্ট হিউম্যান মাইন্ড ভেরি শর্ট। তো সেটাকে আমরা কিভাবে পাচ্ছি দেখো, আমি তোমাদেরকে দেখাচ্ছি, লক্ষ্য করো। হিউম্যান মাইন্ড ইজ ভেরি শর্ট, এখানে ইজ হচ্ছে বি ভার্ব এবং এই বি ভার্বটাকে আমরা প্রথমে নিয়ে আসবো। এখানে মনে রাখার বিষয় হচ্ছে, তুমি যদি সেন্টেন্সটিকে অ্যাফার্মেটিভ অবস্থায় পাও, তাহলে ইন্টিগ্রেট করার জন্য অবশ্যই নেগেটিভ ফর্ম ব্যবহার করতে হবে। আমি আবার বলছি, তুমি যদি অ্যাসার্টিভ সেন্টেন্সটিকে এখানে অ্যাফার্মেটিভ অবস্থায় পাও, তাহলে ইন্টিগ্রেট করার জন্য অবশ্যই যে অক্সিলারি ভার্বটি রয়েছে সেটি নেগেটিভ ফর্ম ব্যবহার করতে হবে। এবং নেগেটিভ ফর্ম ব্যবহার করার সময় অবশ্যই এর কন্ট্রাকশন বা শর্ট ফর্মটি ইউজ করতে হবে। তাহলে দেখো আমরা কি পাচ্ছি, এখানে ইজ ছিল, সেটাকে আমরা রুলস অনুযায়ী ইজন্ট ব্যবহার করছি। ইজন্ট এরপরে সাবজেক্ট হিউম্যান মাইন্ড এবং তারপরে সেন্টেন্সের রেস্ট অফ দ্য সেন্টেন্সের বাদবাকি অংশ ব্যবহার করছি। সবশেষে অবশ্যই একটি কোশ্চেন মার্ক ব্যবহার করব। তাহলে সেন্টেন্সটি কি পাচ্ছি, ইজন্ট হিউম্যান মাইন্ড ভেরি শর্ট। ঠিক একইভাবে দেখো, I am the best gift of Allah to my mother। তাহলে দেখো I am, এখানে am হচ্ছে অক্সিলারি ভার্ব বি ভার্ব এবং এটি অ্যাফার্মেটিভ অবস্থায় রয়েছে। সুতরাং এটিকে চেঞ্জ করার জন্য অর্থাৎ ইন্টিগ্রেটিভ করার জন্য আমরা সেন্টেন্স শুরুতেই এই কথাটিকে লিখবো, আমটাকে আমরা নেগেটিভ করে নিব, এমন পেয়ে যাচ্ছি আমরা। তাহলে amn't I the best gift of Allah to my mother, সবশেষে অবশ্যই ইন্টারোগেশন যে মার্ক রয়েছে, নোট অফ ইন্টারোগেশন, সেটা অবশ্যই ইউজ করতে হবে। সর্বশেষ সেন্টেন্স দেখো, আকবর ওয়াজ দ্য গ্রেটেস্ট কিং অফ ইন্ডিয়া। তাহলে দেখো ওয়াজ, এটা এখানে বি ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার করা হয়েছে, সাবজেক্ট অনুযায়ী এখানে ওয়াজ ব্যবহার করা হয়েছে এবং এটিকে যখন আমরা ইন্টারোগেটিভ পরিণত করব, সেক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবে যে এর নেগেটিভ ফর্ম ব্যবহার করতে হবে। তাহলে আমরা পাচ্ছি ওয়াজন্ট, এরপরে সাবজেক্ট হচ্ছে আকবর, তাহলে আমি লিখছি আকবর। ওয়াজন্ট আকবর দ্য গ্রেটেস্ট কিং অফ ইন্ডিয়া। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল প্রথম রুলস, অর্থাৎ যদি বি ভার্ব যুক্ত কোনো অ্যাসার্টিভ সেন্টেন্স পাই, তাহলে সেটিকে আমরা কিভাবে অ্যাসার্টিভ থেকে ইন্টিগ্রেটিভ করব, আশা করি তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা প্রথম পর্যায়ে যে রুলসটা দেখলে, সেই রুলস অনুযায়ী তোমাদেরকে এখানে একটি অ্যাক্টিভিটিস দেওয়া রয়েছে, 5টি সেন্টেন্স রয়েছে। চেঞ্জ দ্য সেন্টেন্সেস ইনটু ইন্টারোগেটিভ। এখন তোমরা সেই রুলস ফলো করে অবশ্যই সেন্টেন্সগুলোকে ইন্টিগ্রেটিভ করতে পারবে। আমি তোমাদের জন্য একটি সেন্টেন্সকে চেঞ্জ করে বলে দিচ্ছি, বুঝিয়ে দিচ্ছি। দেখো, সেন্টেন্স নাম্বার 1, I am an ardent follower of হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখো এই সেন্টেন্সের মধ্যে কি ব্যবহার করা হয়েছে। প্রথমে তুমি অবশ্যই দেখবে সাবজেক্ট অনুযায়ী ভার্বকে অর্থাৎ অক্সিলারি ভার্বকে তুমি আইডেন্টিফাই করবে। স্টেপ নাম্বার 1, তুমি কি করবে, সাবজেক্ট অনুযায়ী তুমি অক্সিলারি ভার্বকে আইডেন্টিফাই করবে। তাহলে আমি কি পাচ্ছি, সাবজেক্ট হচ্ছে এখানে আই এবং অক্সিলারি ভার্ব হচ্ছে am। তো আমরা জানি ইন্টিগ্রেটিভ করার জন্য এই অক্সিলারি ভার্বকে আগে লিখতে হবে, সুতরাং am আমি আগে লিখব। এবার স্টেপ নাম্বার 2, যেহেতু এই সেন্টেন্সটি অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্সটি সেটা এখানে অ্যাফার্মেটিভ অবস্থায় রয়েছে, সুতরাং এটাকে যদি আমি ইন্টিগ্রেটিভ করতে চাই তাহলে নেগেটিভ ফর্ম ইউজ করতে হবে। সুতরাং আমটাকে আমরা অ্যামাউন্ট ব্যবহার করব, আবার আমরা কি কন্ট্রাকশন ব্যবহার করে নিচ্ছি। তাহলে আমি কি পাচ্ছি,
Amongst I an ardent follower of Hazrat Muhammad sallallahu alaihi wasallam, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একইভাবে তোমরা বাদবাকি যে সেন্টেন্সগুলো রয়েছে সেই সেন্টেন্সগুলো তোমরা স্টেপ বাই স্টেপ তোমরা অবশ্যই কমপ্লিট করে নেবে। আশা করি তোমরা অবশ্যই সম্পূর্ণ করে নেবে। Dear students, look at this. How to change assertive with action verb to interrogative. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপর যে আমরা দেখে নিব যে বি ভার্ব মুক্ত কিন্তু কোনো সেন্টেন্সের মধ্যে যদি অ্যাকশন ভার্ব থাকে তাহলে সেই সেন্টেন্সগুলোকে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করার যে নিয়ম সেটি আমরা এখানে দেখে নিচ্ছি। লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থী, I say my prayer 5 times regularly. তোমরা যদি এই সেন্টেন্সটিকে ভালোভাবে লক্ষ্য করো তাহলে দেখতে পাবে এর মধ্যে কোনো অক্সিলারি ভার্ব ব্যবহার করা হয়নি। I say my prayer 5 times regularly. এখানে I হচ্ছে সাবজেক্ট, সে হচ্ছে মূল ভার্ব এবং এটি একটি অ্যাকশন ভার্ব এবং তারপরে প্রেয়ার 5 টাইমস এটা হচ্ছে তোমার অবজেক্ট হিসেবে, অর্থাৎ রেস্ট অফ দি সেন্টেন্স এগুলোর মধ্যে মূলত চেঞ্জ করার কোনো বিষয় নেই, এগুলো যেভাবে আছে সেভাবেই থাকবে। আমরা মূলত সাবজেক্টের পরে যে ভার্ব রয়েছে সেটা নিয়ে কাজ করব এবং এটা অবজেক্ট হিসেবে থাকবে এবং অবজেক্ট অবশ্যই রিমেইন দ্য সেম, যেভাবে আছে ঠিক সেভাবেই থেকে যাবে। তোমাদের জন্য আরেকটি সেন্টেন্স দিচ্ছি, লক্ষ্য করো। My mother wants me to be a model of truth. এরপরে দেখো, our prophet sallallahu alaihi wasallam ordered us to follow him. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই তিনটি সেন্টেন্সকে আমরা একটু চেঞ্জ করে নিচ্ছি। লক্ষ্য করো, নিয়মটা তোমাদেরকে বলে দিচ্ছি। If there is action verb in the sentence, interrogative will be started with don't, doesn't, didn't, according to tense, subject and number. প্রিয় শিক্ষার্থীরা, তাহলে দেখো অ্যাকশন ভার্ব যুক্ত কোনো ইন্টারোগেটিভ সেন্টেন্স যদি করতে হয়, অর্থাৎ অ্যাসার্টিভ থেকে যদি ইন্টারোগেটিভ করতে হয়, সেক্ষেত্রে বিবেচ্য বিষয় হবে প্রথমে আমরা কি করব, যে অ্যাকশন ভার্ব যেটা রয়েছে সেটি কোন টেন্সে রয়েছে আমরা টেন্স নির্ণয় করব। এই পর্যায়ে আমি তোমাদেরকে প্রথম সেন্টেন্সের যে এক্সাম্পল সেটা দিয়ে দিচ্ছি। দেখো, আই সে মাই প্রেয়ার, এতটুকু লক্ষ্য করো। তাহলে দেখো, আই সে মাই প্রেয়ার, এখানে সে হচ্ছে প্রেজেন্ট ফর্মে রয়েছে, সুতরাং প্রেজেন্ট ফর্ম অনুযায়ী যে প্রেজেন্টের যে ডু ডাজ ডিড ভার্ব রয়েছে সেখান থেকে একটি ব্যবহার করতে হবে। তাহলে আমরা জানি সাবজেক্ট হচ্ছে এখানে আই, সুতরাং এর নেগেটিভ করার জন্য আমরা ব্যবহার করব ডোন্ট। ডোন্ট কেন ব্যবহার করব, ডু কেন ব্যবহার করব না? এর উত্তরটা হচ্ছে এই, যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ অবস্থায় এখানে দেয়া রয়েছে, সুতরাং আমরা এটিকে নেগেটিভ ফর্ম ব্যবহার করব। কথাটি আমি রিপিট করছি, মনোযোগ দিয়ে শুনবেন। যদি অ্যাসার্টিভ সেন্টেন্সটি এখানে অ্যাফার্মেটিভ অবস্থায় দেয়া থাকে তাহলে ইন্টিগ্রেট করার জন্য অবশ্যই নেগেটিভ ফর্ম তৈরি করে নিতে হবে। এবং দেখো, যেহেতু সেন্টেন্সটি এখানে প্রেজেন্ট টেন্সে রয়েছে, সুতরাং আমরা ডোন্ট অথবা ডাজ নট ব্যবহার করব। তো আমরা জানি আই এর সাথে সবসময় ডু ব্যবহার করতে হয় এবং বাকি থার্ড পারসন সিঙ্গুলার যদি হয় সেই ক্ষেত্রে আমরা ডাজ নট ব্যবহার করব। এটা ব্যবহার করার জন্য আরেকটি কৌশল তোমাদেরকে বলে দিচ্ছি, সেটি হচ্ছে সাবজেক্টের পরে যখন তুমি মূল ভার্বটি পেয়ে যাবে, যে অ্যাকশন ভার্বের কথা বলা হচ্ছে, তুমি যদি দেখো যে ভার্বের কোনো পরিবর্তন হয়েছে, অর্থাৎ ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়েছে, তাহলে মনে রাখবে অবশ্যই তুমি ডাজন্ট ব্যবহার করবে। আর যদি তুমি দেখতে পাও যে সাবজেক্টের সাথে অতিরিক্ত কোনো কিছুই ব্যবহার করা হয়নি, ভার্বের বেস ফর্ম ব্যবহার করা হয়েছে, সেই ক্ষেত্রে অবশ্যই তুমি ডু ধরবে। তো আমরা ডু ব্যবহার করব, কিন্তু যেহেতু ইন্টিগ্রেটিভ করছি সেজন্য অ্যাফার্মেটিভের পরিবর্তে আমরা নেগেটিভ ফর্ম ব্যবহার করব। সুতরাং সেন্টেন্সটি কি পাচ্ছি দেখো, ডোন্ট আই সে মাই প্রেয়ার 5 টাইমস রেগুলারলি। কিভাবে পেলাম, আমরা ভার্ব অনুযায়ী একই অক্সিলারি হিসেবে ডু নিয়ে এসেছি, সেটাকে নেগেটিভ ফর্ম করে ডোন্ট লিখেছি, এরপর সাবজেক্ট হচ্ছে আই, তারপরে সেন্টেন্সের বাকি অংশ আমরা বসিয়ে দিয়েছি। হ্যাঁ, সবশেষে অবশ্যই নোট অফ ইন্টারোগেশন অর্থাৎ যে কোশ্চেন মার্ক সেটা কিন্তু ব্যবহার করতে হবে। চলো দেখে নিচ্ছি দ্বিতীয় সেন্টেন্সটি, মাই মাদার ওয়ান্টস মি। লক্ষ্য করো, মাই মাদার হচ্ছে এখানে সাবজেক্ট, এরপর হচ্ছে ওয়ান্টস। তাহলে দেখো, মাই মাদার এখানে সাবজেক্ট হিসেবে এসেছে, ইমিডিয়েট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেন্টেন্সটি ব্যবহার করা হয়েছে প্রেজেন্ট ইনডিফিনিট এবং সেজন্য এই ওয়ান্টস এখানে ওয়ান্টের সাথে এস যুক্ত করা হয়েছে। তোমাদেরকে আমি আগেই বলেছি, তোমরা যদি দেখো মেইন ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করা হয়েছে,
তাহলে বুঝতে পারবে যে সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডিফিনিটে ব্যবহার করা হয়েছে এবং সেই ক্ষেত্রে তোমাদের জন্য সুবিধা হচ্ছে যে তোমরা অবশ্যই ডাজ ব্যবহার করবে। যেহেতু সেন্টেন্সটি এখানে অ্যাফার্মেটিভ, তাহলে নেগেটিভ ফর্ম ব্যবহার করে আমরা পাচ্ছি ডাজন্ট। তাহলে দেখো আমরা ডাজন্ট শব্দটি আগে ব্যবহার করব। ডাজন্ট মাই মাদার ওয়ান্ট মি টু বি আ মডেল অফ ট্রুথ। প্রিয় শিক্ষার্থীরা, এখানে তোমাদেরকে সতর্ক করার জন্য আরেকটি পয়েন্ট বলে দিচ্ছি, অবশ্যই মনোযোগ সহকারে শ্রবণ করবে। সেটি হচ্ছে, আমরা যদি ডাজন্ট শব্দটি অথবা ডাজ যদি কোনো সেন্টেন্সের পূর্বে ব্যবহার করে থাকি, তাহলে যে মেইন ভার্ব রয়েছে সেই মেইন ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করা হবে না। অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলারের জন্য যে ভার্বের পরিবর্তন সেটি কিন্তু আমরা একবার ব্যবহার করে ফেলেছি, সুতরাং সেকেন্ড টাইম ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। আশা করি অবশ্যই মনে রাখবেন। দেখো সর্বশেষ সেন্টেন্স, আওয়ার প্রফেট অর্ডারড আস টু ফলো হিম। তাহলে দেখো আওয়ার প্রফেট এখানে সাবজেক্ট, অর্ডারড এখানে পাস্ট টেন্সে ব্যবহার করা হয়েছে। তো আমরা জানি পাস্ট টেন্সের জন্য একটি মাত্র ভার্ব নিলেই চলবে কোশ্চেন তৈরি করার জন্য, সেটি হচ্ছে ডিড এবং নেগেটিভ ফর্ম হচ্ছে ডিডন্ট। তাহলে আমরা কি ব্যবহার করব? ডিডন্ট ব্যবহার করব। কেন ডিডন্ট ব্যবহার করব? যেহেতু সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ রয়েছে সেজন্য আমরা নেগেটিভ ফর্ম ব্যবহার করব। তাহলে আমরা কি পাচ্ছি দেখো, ডিডন্ট আওয়ার প্রফেট অর্ডার আস টু ফলো হিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল রুলস এবং রুলস অনুযায়ী এক্সাম্পল গুলো তোমাদেরকে মিলিয়ে বলে দিলাম। আশা করি তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। ডিয়ার স্টুডেন্টস, এইমাত্র আমরা যে রুলসটি দেখলাম সেই অনুযায়ী তোমাদেরকে একটি অ্যাক্টিভিটি দিয়ে দিয়েছি। এখানে 5টি সেন্টেন্স রয়েছে, তোমরা অবশ্যই রুলস গুলো ফলো করে চেঞ্জ করতে পারবে। আমি তোমাদেরকে একটু হেল্প করে দিচ্ছি। দেখো প্রথম সেন্টেন্সটি, রিলিজিয়ন প্লেস অ্যান ইম্পর্টেন্ট রোল ইন হিউম্যান লাইফ। তাহলে এই সেন্টেন্সটিকে আমরা কি করব? ইন্টারোগেটিভ সেন্টেন্সে পরিণত করব। সেজন্য আমরা কি করতে পারি দেখো, আমরা প্রথম পড়ে নিয়েছি রিলিজিয়ন। রিলিজিয়নটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এটি একটি রিলিজিয়নের নাম, অর্থাৎ এটি একটি সাবজেক্ট হিসেবে এখানে চলে এসেছে। এবং তারপরে দেখো রয়েছে প্লেস। তোমাদেরকে যে টিপসটি দিয়েছে এইমাত্র, সেটি হচ্ছে সাবজেক্টকে তুমি যদি আইডেন্টিফাই করতে ব্যর্থ হও তাহলে দেখবে যে মূল ভার্ব রয়েছে সেই মূল ভার্বের সাথে এস বা এস যুক্ত করা হয়। সুতরাং প্লেস রয়েছে, অর্থাৎ এটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আমরা স্টেপ 1 পেয়ে গেলাম। এরপর দেখো সেকেন্ড স্টেপ, যেহেতু এখানে প্লেস ব্যবহার করা হয়েছে সুতরাং আমরা নেগেটিভ করার জন্য আমরা নট, ডাজ নট ব্যবহার করতে পারি। প্রশ্নটি করার জন্য কি ব্যবহার করব? ডাজ নট ব্যবহার করব। তাহলে দেখো ডাজ নট দিয়ে আমরা সেন্টেন্সটি শুরু করব এবং পরবর্তী পর্যায়ে যখন আমরা সাবজেক্টের পরে ভার্ব লিখব তখন কিন্তু আমরা এই এসটা যুক্ত করব না। তাহলে কি পাচ্ছি দেখো, ডাজ নট রিলিজিয়ন প্লে অ্যান ইম্পর্টেন্ট রোল ইন হিউম্যান লাইফ। আমরা কি ব্যবহার করব? ভালো লক্ষ্য করো, ডাজ নট রিলিজিয়ন প্লে, অর্থাৎ আমরা প্লে লিখবো, যেহেতু ডাজ নট লিখেছি সেজন্য প্লে লিখবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা অবশ্যই লক্ষ্য করছো। বাদ বাকি সেন্টেন্স গুলো অবশ্যই তোমরা কমপ্লিট করবে। একটি কথা মনে রাখবে, তুমি যত বেশি অ্যাক্টিভিটিস গুলো কমপ্লিট করবে তত বেশি তুমি রুলস গুলো আয়ত্ত করতে পারবে। সো বি কেয়ারফুল এন্ড অবশ্যই তুমি এই অ্যাক্টিভিটিস গুলো কমপ্লিট করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই পর্যায়ে আমি তোমাদেরকে দেখাবো অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টিগ্রেট করার জন্য, যার মধ্যে এভরি শব্দ রয়েছে। অ্যাসার্টিভ উইথ এভরি, it will be changed into interrogative, অর্থাৎ এভরি যুক্ত যদি কোনো সেন্টেন্স আমরা পাই অ্যাসার্টিভ সেন্টেন্স, সেটিকে আমরা কিভাবে ইন্টিগ্রেট করব তোমাদেরকে দেখাচ্ছি। দেখো প্রথমে আমি তোমাদেরকে এক্সাম্পল দিচ্ছি, এক্সাম্পল থেকে তোমাদেরকে বুঝিয়ে দেওয়া হবে। এভরিবডি উইশেস টু বি হ্যাপি। তাহলে আমরা কি পাচ্ছি দেখো, who does not wishes to be happy। এবার খেয়াল করে দেখো, এভরিবডি এর পরিবর্তে আমরা ব্যবহার করছি কি who does not। ওকে, who does not। আরেকটা জিনিস খেয়াল করবে যে এভরিবডি এটা সবসময় সিঙ্গুলার মতো ব্যবহার করা হয় এবং সেজন্য পরবর্তী যে ভার্বটি থাকে সেটাকে কি করতে হয়, যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট ব্যবহার হচ্ছে সেজন্য অবশ্যই ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করতে হয়। তাহলে মূল শব্দটি ছিল উইশ, এর সাথে ইএস যুক্ত করা হয়েছে। তাহলে আমরা কি পাচ্ছি, এভরিবডি উইশেস টু বি হ্যাপি। প্রশ্নটি আমরা বুঝতে পারলাম, এবারে অ্যানসারটা একটু বুঝে নিচ্ছি। দেখো এভরিবডি এর পরিবর্তে আমরা হু লিখে ডাজ নট ব্যবহার করলাম, যেহেতু এটি অ্যাফার্মেটিভ নেগেটিভ ফর্ম ব্যবহার করছি। তাহলে কি পাচ্ছি, হু ডাজ নট। এরপরে দেখো ডাজ নট ব্যবহার করলে উইশ এর সাথে যে ইএস যুক্তটি ছিল
সেই ইএস যুক্তিটি আর হবে না, আমরা মূল ফর্ম বেস ফর্ম ব্যবহার করছি উইশ। কি পাচ্ছি তাহলে? হু ডাজ নট উইশ টু বি হ্যাপি। আশা করি তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। এ পর্যায়ে তোমাদের জন্য কিছু অ্যাক্টিভিটি দিয়ে দিচ্ছি এবং তোমরা অবশ্যই সেটি কমপ্লিট করতে পারবে। রুলসটা কি মনে রাখবে, এভরিবডি এর পরিবর্তে হু ডাজ নট আমরা ব্যবহার করে নিব। দেখো এভরিবডি লাভস ফ্লাওয়ার্স, এখন এই সেন্টেন্সটি কিভাবে চেঞ্জ করবে? এভরিবডি এর পরিবর্তে কি ব্যবহার করব? হু ডাজ নট। তাহলে আমরা হু ডাজ নট ব্যবহার করলাম। এখন কি করব? হু ডাজ নট এবারে লাভস না লিখে লিখব লাভ। হু ডাজ নট লাভ ফ্লাওয়ার্স। আশা করি তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপর যে আমরা আবারও এভরি দিয়ে দেখব, কিন্তু এভরি এর পরে একটি নাউন থাকবে। পূর্বে আমরা দেখেছিলাম শুধু এভরি, এবার আমরা দেখব এভরি এর পরে অতিরিক্ত একটি নাউন থাকবে এবং সেই নাউন যুক্ত আমরা ইন্টারোগেটিভ ব্যবহার করব। লক্ষ্য করো, এভরি মাদার লাভস হার চাইল্ড, এটাকে যদি আমরা ইন্টারোগেটিভ করি তাহলে কি পাচ্ছি? ইজ দেয়ার এনি মাদার হু ডাজ নট লাভ হার চাইল্ড? চলো তোমাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি। এখানে এভরি রয়েছে, তাহলে এই এভরি এর পরিবর্তে আমরা ব্যবহার করব ইজ দেয়ার এনি। খুব খেয়াল করে দেখবে, কিন্তু এভরি যদি থাকে, এই এভরি থাকলেই আমরা এর পরিবর্তে ব্যবহার করব ইজ দেয়ার এনি। এর পরবর্তী যে নাউনটি থাকবে সেই নাউনটি আমরা সরাসরি ব্যবহার করে নিব। তাহলে আমরা পাচ্ছি এভরি মাদার, এজন্য এভরি এর পরিবর্তে ইজ দেয়ার এনি, মাদারটা এখানে লিখে দিলাম। এবার দেখো লাভস হার চাইল্ড, এই অংশটাকে আমি নেগেটিভ করে নিচ্ছি। লাভস হার চাইল্ড, যেহেতু লাভ রয়েছে সেজন্য ব্যবহার করব হু ডাজ নট। ওকে, যেহেতু অ্যাফার্মেটিভ সেজন্য কিন্তু নেগেটিভ ফর্মটি ব্যবহার করা হচ্ছে। আমরা কি পাচ্ছি দেখো, এই অংশটি পরিবর্তন করে হু ডাজ নট, এরপর দেখো লাভ এখানে সরাসরি বসে যাবে লাভ আর চাইল্ড, অর্থাৎ সেন্টেন্সের বাদবাকি অংশ আমরা এখানে দেখে নিচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, সেন্টেন্সটিকে তোমরা আবার লক্ষ্য করো, যদি এভরি এর সাথে নাউন যুক্ত থাকে তাহলে নেগেটিভ করার জন্য আমরা এভরি এর পরিবর্তে ইজ দেয়ার এনি ব্যবহার করব এবং এভরি এর পরবর্তী যে মাদার শব্দ অথবা অন্য যে কোনো নাউন থাকতে পারে সেটিকে আমরা এখানে লিখে দিব এবং তারপরে আমরা হু ডাজ নট লিখব। পরবর্তীতে এই নাউনের পরে যে ভার্বটি রয়েছে সেই ভার্বের বেস ফর্ম আমরা এখানে ব্যবহার করব এবং রেস্ট অফ দ্য সেন্টেন্সের বাকি অংশ লিখে সবশেষে একটি প্রশ্নবোধক চিহ্ন দিয়ে সেন্টেন্সটিকে কমপ্লিট করব। প্রিয় শিক্ষার্থীরা, এ পর্যায়ে তোমাদের জন্য অ্যাক্টিভিটিস রয়েছে। এই যে সেন্টেন্সগুলো তোমরা দেখতে পাচ্ছ, এভরি ম্যান লাভস ফ্লাওয়ার্স, তো এটাও কি আমি তোমাদের জন্য করে দিব? আচ্ছা, এটাও করে দিচ্ছি। লক্ষ্য করো, আমি একটু উপরে যে রুলস রয়েছে সেই রুলস অনুযায়ী তোমাদেরকে দিয়ে দিচ্ছি। দেখো এভরি রয়েছে, তাহলে আমি এভরি এর জন্য ব্যবহার করতে পারি ইজ দেয়ার এনি। তাহলে এভরি পরিবর্তে কি লিখবো? ইজ দেয়ার এনি। ম্যান হচ্ছে এখানে নাউন, আমি নাউনটা ব্যবহার করছি। কি পাচ্ছি তাহলে? ইজ দেয়ার এনি ম্যান। এরপর আমি কি ব্যবহার করব? হু ডাজ নট ব্যবহার করব। তাহলে দেখো কি ব্যবহার করছি? হু ডাজ নট। ইজ দেয়ার এনি ম্যান হু ডাজ নট লাভ ফ্লাওয়ার্স? আশা করি তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। বাকি অংশগুলো তোমরা নিজেরা পূরণ করে নিবে। এগুলো তোমাদের জন্য অ্যাক্টিভিটিস, এই অ্যাক্টিভিটিস গুলো তোমরা অবশ্যই কমপ্লিট করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার যে আমি তোমাদেরকে দেখাবো যে অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যে যদি নেভার থাকে অথবা নাথিং থাকে তাহলে সেটাকে কিভাবে ইন্টিগ্রেটিভ করতে হবে। চলো প্রথমে एग्जांपल দেখে নেওয়া যাক। I never drink tea. Do I ever drink tea? প্রিয় শিক্ষার্থীরা, রুলসটা মূলত এখানেই বিদ্যমান রয়েছে। অর্থাৎ যদি তুমি কোনো সেন্টেন্সের মধ্যে অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যে নেভার পাও তাহলে দুইটি কথা মনে রাখবে। নাম্বার 1, নেভার যদি থাকে সেই সেন্টেন্সটি একটি নেগেটিভ সেন্টেন্স, অর্থাৎ আই নেভার ড্রিঙ্ক টি এটি একটি নেগেটিভ সেন্টেন্স। সুতরাং প্রশ্ন করার জন্য যদি আমরা প্রশ্ন তৈরি করি তাহলে প্রশ্নটা করতে হবে অ্যাফার্মেটিভ। পয়েন্ট নাম্বার 2, যদি কোনো সেন্টেন্সের মধ্যে নেভার থাকে তাহলে প্রশ্ন করার জন্য নেভারের পরিবর্তে এভার ব্যবহার করতে হবে। নেভারের জন্য এভার ব্যবহার করতে হবে। আরেকটি কথা মনে রাখবে যে তুমি অবশ্যই সেন্টেন্সের টেন্স অনুযায়ী ডু, ডাজ অথবা ডিড ব্যবহার করবে। তাহলে দেখো আই নেভার ড্রিঙ্ক টি সাধারণত এই ধরনের সেন্টেন্স প্রেজেন্ট ইনডিফিনিট হয়ে থাকে। কথাটা আমি আবারও বলছি,
নেভার যুক্ত সেন্টেন্স গুলো সাধারণত প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্সে হয়ে থাকে। সুতরাং সাবজেক্ট অনুযায়ী তোমরা ডু অথবা ডাজ ব্যবহার করবে। এবারে এই সেন্টেন্সটি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। আই নেভার ড্রিঙ্ক টি। প্রশ্ন তৈরি করার জন্য আমরা সাবজেক্ট যেহেতু আই রয়েছে সেজন্য ডু ব্যবহার করলাম, নেভারের পরিবর্তে আমরা এভার ব্যবহার করলাম, এবং সেন্টেন্সটি যেহেতু নেগেটিভ আমরা অবশ্যই অ্যাফার্মেটিভ তৈরি করব। তাহলে কি পাচ্ছি? ডু আই এভার ড্রিঙ্ক টি, সবশেষে অবশ্যই প্রশ্ন উত্তর চিহ্ন। আশা করি বুঝতে পেরেছো। এবার আমি তোমাদেরকে দেখাবো নাথিং যুক্ত। খেয়াল করো প্রিয় শিক্ষার্থীরা, আই হ্যাড নাথিং টু সে। তাহলে আমরা কি পাচ্ছি? এখানে কিন্তু নাথিং পেয়ে যাচ্ছি। এবারে নাথিং এর পরিবর্তে আমরা কি ব্যবহার করব? নাথিং এর পরিবর্তে আমরা ব্যবহার করব এনিথিং। আই হ্যাড নাথিং টু সে। এখানে আরেকটি কথা বলা যাচ্ছে, সেটি হচ্ছে তুমি যদি হ্যাজ, হ্যাভ, হ্যাড এই তিনটির যে কোনো একটি থাকে, অর্থাৎ হ্যাভ পাওয়ার পরে, তাহলে তোমাকে অবশ্যই সেটিকে প্রথমে ব্যবহার করতে হবে। I had nothing to say, তাহলে এখানে had অক্সিলিয়ারি হিসেবে চলে এসেছে, সেজন্য আমরা প্রথম ব্যবহার করলাম had, এরপরে সাবজেক্ট হচ্ছে I। তাহলে দেখো এই ধরনের সেন্টেন্স কিন্তু চেঞ্জ করা একটু সুবিধাজনক, কারণ অক্সিলিয়ারি থাকলে সে অক্সিলিয়ারিকে আমরা অবশ্যই ব্যবহার করতে পারি। প্রথমে আমরা লিখে নিচ্ছি had, তাহলে had I। এবার দেখো নাথিং থাকলে নাথিং এর পরিবর্তে এনিথিং ব্যবহার করতে হবে। দেখো I had nothing to say, তাহলে নাথিং এর পরিবর্তে সরাসরি আমরা এনিথিং ব্যবহার করব। হ্যাড আই এনিথিং টু সে, সবশেষে একটি প্রশ্ন ছিল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ক্লাসের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। তোমরা অবশ্যই মনোযোগ দিয়ে বাকি ক্লাসটুকু করবে এবং রুলসগুলোর দিকে খেয়াল করবে। তো তোমরা অবশ্যই এটা খেয়াল করেছো, এই রুলসটি তোমাদের জন্য আলাদাভাবে লেখা হয়নি। তোমরা অবশ্যই নোট ডাউন করে নিবে যে যদি নেভার থাকে নেভারের পরিবর্তে এভার ব্যবহার করতে হয়, নাথিং থাকলে নাথিং এর পরিবর্তে এনিথিং ব্যবহার করতে হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার যে তোমাদেরকে দেখাবো যে যদি কোনো সেন্টেন্সটি নেগেটিভ করাই থাকে, অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্স কিন্তু সেই নেগেটিভ এবং তার মধ্যে ডু নট, ডাজ নট বা ডিড নট ব্যবহার করা হয়েছে, তাহলে সেটাকে আমরা কিভাবে নেগেটিভ ইন্টারোগেটিভ করব আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, একটু সেন্টেন্সটি দেখো। হি ডাজ নট ওয়ার্ক হার্ড। তাহলে দেখো হি হচ্ছে এখানে সাবজেক্ট, ডাজ নট এখানে অতিরিক্ত অংশ হিসেবে বা অক্সিলিয়ারি হিসেবে চলে এসেছে এবং ওয়ার্ক হচ্ছে এখানে মেইন ভার্ব। তো আমাদের কাজটা করতে হবে মূলত যে ডাজ নট, ডু নট, ডিড নট থাকলে সেটাকে মূলত চেঞ্জ করতে হবে। তোমাদেরকে আমি আবার বলে দিচ্ছি, হি ডাজ নট ওয়ার্ক হার্ড। তো এটাকে যদি আমরা ইন্টারোগেটিভ করি তাহলে কি করতে হবে? অবশ্যই অক্সিলিয়ারিটাকে আগে নিয়ে আসতে হবে। মানে আমরা দেখো অক্সিলিয়ারিকে আগে নিয়ে এসে কি পাচ্ছি? ডাজ পাচ্ছি। এখন দেখো শর্ত অনুযায়ী সেন্টেন্সটি যদি অ্যাসার্টিভ থাকে, অ্যাফার্মেটিভ থাকে, তাহলে সেটাকে আমাদের চেঞ্জ করার সময় নেগেটিভ করতে হয়। আর যদি সেন্টেন্সটি নেগেটিভ থাকে তাহলে প্রশ্ন তৈরি করার সময়, ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করার সময় সেটিকে অ্যাফার্মেটিভ করতে হয়। সুতরাং আমরা এখানে নট শব্দটি ব্যবহার করতে পারি। দেখো নট শব্দটি আমি এখান থেকে কমিট করে দিয়ে দিলাম, বাদ দিয়ে দিলাম। তাহলে উত্তরটি কি পাচ্ছি? হি ডাজ নট ওয়ার্ক হার্ড। আমরা পেয়ে যাচ্ছি ডাজ হি ওয়ার্ক হার্ড। প্রিয় শিক্ষার্থীরা দেখো আমি উপর থেকে ডাজ সরাসরি নিয়ে এসেছি এবং নট শব্দটা বাদ যাবে। কেন বাদ যাবে? আই রিপিট, যেহেতু সেন্টেন্সটি এখানে নেগেটিভ, সুতরাং আমরা প্রশ্ন তৈরি করার সময় আমরা তৈরি করব অ্যাফার্মেটিভ। প্রিয় শিক্ষার্থীরা, এ পর্যায়ে তোমাদের রুলসটি আরো কমপ্লিট করে দিচ্ছি। তোমরা দ্বিতীয়বার মনোযোগ সহকারে কতগুলো শুনে নাও। If the assertive sentence begins with do not, does not or did not, not will be omitted at the time of changing into interrogative. যা আমি তোমাদেরকে দেখালাম, বলা হয়েছে অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যে যদি তোমার do not, does not বা did not থাকে, তাহলে সেটাকে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ পরিণত করার জন্য তুমি অক্সিলিয়ারিটুকু অবশ্যই ব্যবহার করবে, কিন্তু নট শব্দটি বাদ দিতে হবে। যেমনটি আমি তোমাদেরকে এই এক্সাম্পলটা দেখিয়েছি, হি ডাজ নট ওয়ার্ক হার্ড, আমরা চেঞ্জ করে পাচ্ছি ডাজ হি ওয়ার্ক হার্ড, নট শব্দটি আমরা এখান থেকে বাদ দিয়ে দিয়েছি। আশা করি তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীরা, এবার যে তোমাদের জন্য কিছু অ্যাক্টিভিটি দিয়ে দিয়েছি এখানে, অ্যাক্টিভিটিস এট হোম। তোমরা অবশ্যই বাড়িতে বসে এই কাজগুলো কমপ্লিট করবে, তাহলে অবশ্যই তোমরা এই বিষয়ের উপরে, অর্থাৎ আজকের যে আমাদের লেসন অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করার যে নিয়মগুলো রয়েছে সেটা তোমরা অবশ্যই আয়ত্ত করতে পারবে এবং তোমরা অবশ্যই সাকসেসফুল হবে। এখানে তোমাদের জন্য আমি কিছু মিক্স করে সেন্টেন্সগুলো দিয়ে দিয়েছি, তোমরা অবশ্যই অ্যাক্টিভিটিসগুলো বাড়িতে কমপ্লিট করবে।
প্রিয় শিক্ষার্থীরা, আমরা ক্লাসটি শেষ পর্যায়ে এসে চলে এসেছি। I am inviting you to enjoy the next part. পরবর্তী যে পার্ট চলে আসবে সেখানে তোমাদেরকে অ্যাসার্টিভ থেকে কিভাবে এক্সক্লামেটরি সেন্টেন্স তৈরি করা হয় সেটি তোমাদেরকে আমি দেখাবো। আশা করি তোমরা সেই ক্লাসটি অবশ্যই মনোযোগের সাথে দেখবে। এই ক্লাসটি তোমরা বারবার করে দেখবে এবং যেখানে প্রয়োজন তোমরা ভিডিওটি পজ দিয়ে রাখবে এবং তোমাদের যে বন্ধুরা ক্লাসটি মিস করছে তাদের সাথে অবশ্যই তোমরা এই ক্লাসটি শেয়ার করে দিবে এবং ক্লাসটি ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক দিয়ে দিবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো এই কামনা করে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।